মন্দিরের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। আমার খুব ইচ্ছে যে মন্দিরের উৎসবের দিন আপনার পুত্রবধূ একটিবারের জন্য যদি মন্দিরে আসেন। তোমাদের রঘুনাথ শিলা জাগ্রত মা চোখে, এ কোথা থেকে পেয়েছো তুমি? নাথ বউয়ের বিয়ের সময় এক সন্ন্যাসী এসে ওকে দিয়ে গেছেন। সবই তার লীলা মা, সবই তার লীলা। তোমাদের এ বউ বড় ভাগ্যবতী। ঈশ্বর নিজে এসেছেন ওর কাছে। বুঝলে নায়েব, ওই প্রীতরাম মা আর একজন বড় ব্যবসায়ী। একবার যদি তার মনে ধরে না, তাহলে বাঁশ যোগান দিয়ে কুলিয়ে উঠতে পারবো না। যত যোগান দেব তত মুনাফা। সত্যি এত বড় যোগাযোগটা কি করে সম্ভব হলো তাই ভাবি। এ সবই আপনার কপাল জমিদার বাবু। বুঝলে নায়েব, আরো অনেক বেশি বাঁশ ঝাড় কিনতে হবে। আচ্ছা, ওই তেরে গ্রামের খবর নিয়েছো? তা নিয়েছি কর্তা, কিন্তু সেখানে একটু গেরো। গেরো? একটু ঝেড়ে কাশো তো নায়েব। গোপীনাথ দত্তর জমিটার খবর কি? গোপী দত্তের জমিটা বড় ভালো জমিদার মশাই, ও জমি সে বেচবে না। এটাকে কত করে বোঝালুম, ওরে জমিদার বাবু কলকাতায় বাঁশ দেবেন, মানে বেচবেন। জমিটার খুব প্রয়োজন, গোপী বেটা মানলে তো। বামুন ঠাকুরকে যে করে হোক এখানে নিয়ে এসো নায়েব। ওই গোপীনাথ দত্তের বিরুদ্ধে এমন একটা মিথ্যে মামলা সাজাবো না যে ওর একেবারে ভিটে মাটি চাটি করে ছাড়বো। আর ওই বামুন ঠাকুর চাটুর যে, ও হবে আমার প্রধান সাক্ষী। লোকটা বড় সত্যবাদী, নিচে কথা নাকি কয় না। রাজি হবে সাক্ষী দিতে? রাজি তো হতেই হবে নায়েব, না হলে এই গোপীনাথ দত্তের মতো বামুন ঠাকুরের বিরুদ্ধেও এমন একটা মামলা ঠুকে দেব না, ওরও ভিটে মাটি ছাড়া করে ছাড়ব। লোকে বলে জমিদার রামানন্দ রায়ের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। একটা গরিব বাউনকে শায়েস্তা করতে পারবো না? তোমাদের রঘুনাথ শিলা জাগ্রত মা চোখে, এ কোথা থেকে পেয়েছো তুমি? নাথ বউয়ের বিয়ের সময় এক সন্ন্যাসী এসে ওকে দিয়ে গেছেন। সবই তার লীলা মা, সবই তার লীলা। তোমাদের এ বউ বড় ভাগ্যবতী। ঈশ্বর নিজে এসেছেন ওর কাছে। এই শিলাতে ঈশ্বরের বাস। জয় রঘুবীরের জয়, জয় রঘুবীরের জয়। আমি তো তোমার কাছেই এসে থাকবো গো, তাই তোমাকে একবার দেখা দিয়ে গেলাম।
আছে? এতে না বোঝার কি আছে? এও পড়ো আমার ওই এক কথা, নইলে বিয়ে হবে না। দেখেছো দেখেছো চাটুর্যে কিভাবে একবার কথা বলছে, দেখো এর ফল কিন্তু ভালো হবে না গোপী। আচ্ছা, তোমরা যদি ঝগড়াই করবে তাহলে আমাকে সালিশি করতে ডাকলে কেন? হ্যাঁ, তো কি হয়েছে খুলে বলো দেখি একবার। দেখেন চাটুর্য ঠাকুর, আপনি হলেন গিয়ে সৎ বামুন। এই গ্রামের প্রত্যেকে আমরা আপনাকে ভক্তি শ্রদ্ধা করি। আপনি বিচার করেন যে এই সদাখুড়ো তার কথার খেলাপ করেছে কিনা। আমি জেনারে স্পষ্ট বলেছিলাম যে 5 কোটি মূল্যের কমে আমি আমার মেয়ের বিয়ে দেবনি। আমিও বলেছিলাম যে 3 কোটির বেশি আমি দেবনি। আজ বাদে কাল বিয়ে, এখন কিনা ওই কোটির জন্য বিয়ে ভেঙে দিতে চাইছে। কুড়ি দিয়ে মেয়ে কেনা বেচার নিয়ম এবার বন্ধ করো তো বাপু। বিয়ে হলো দুটি পরিবারের মধ্যে সম্পর্ক তৈরি করা। এই সম্পর্কের মধ্যে বা পণ আনছো কিসের জন্য তোমরা? আর তাছাড়া আমার কোনো কথাই যখন তোমরা মানোনি, শোনোনি, তখন আমাকে তোমাদের ঝগড়া সালিশি করার জন্য ডেকেছো কিসের জন্য? হ্যাঁ, আমি বাপু এর মধ্যে নেই বলে দিল। ও দা ঠাকুর, ও দা ঠাকুর, আরে করেন কি? আরে আপনি হলেন কি এই দেড়ে গ্রামের মাতা ক্ষুদিরাম চাটুর্যে। আমরা কত মাননি করি আপনাকে। আপনি দায়রে থেকে আমার মেয়ের বিয়ে দেবেন, দায়রে থেকে মেয়ের বিয়ে দেবেন, তবেই না আমার মেয়েটা সুখী হবে। অখুড়ো, বুঝলে, এমনি তোমার ঘরে মেয়ে বিয়ে দেবো, এমনি দেবো। আমার কানা করি চাই নে গো, বুঝলে? তুমি দাঁড়িয়ে থেকে বিয়ে না দিলে কি হয়? তোমাকে যে বেঁচে থাকতেই হবে। রঘুবীর তোমাদের সম্পর্ককে মজবুত করুন। দেখো খুড়ো, তোমরা কুটুম হবে, সুখ দুঃখের সাথী হবে। এর মধ্যে দয়া করে আর বেচা কেনে এনো না গো, এতে সম্পর্কের ভালো হয় না, বুঝেছো? ঠিক কথা, ঠিক কথা, একদম ঠিক কথা। যাই হোক, আজ তাহলে আসি, বড্ড দেরি হয়ে গেল গো। আজ আর জমিদার বাড়ি যাওয়া হবে না। কি জানি বাবা, না গেলে জমিদার বাবু যে আবার কি ভাববেন। ও বাবা, আপনি জমিদার রামানন্দ রায়ের কাছে যাচ্ছেন নাকি ঠাকুর? ভয়ানক লোক সে। আমার পশ্চিম মাঠে জমি কান জাল কাগজ করে নিতে চেয়েছিল, আমি রাজি হইনি টিপটাপ দিতে। সাবধান গোপী, জমিদার রামানন্দ রায় কিন্তু মিছে মামলা করার ওস্তাদ। ও চাটুর্যে, তুমি বরং ওই 7 বেড়ে জমিদার বাড়ি থেকে ঘুরেই এসো, জমিদার বাবুরে চটিও নি। তা বলছো যখন, তখন একবার ঘুরেই আসি। তবে গোপী, একটা কাজ করো, আমার বাড়িতে একটু খবর করে দাও আমি ওখানে গেছি বলে। এগে এ নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না ঠাকুর, কিচ্ছু ভাববেন না, আমি খবর ঠিক পৌঁছে দেব। হ্যাঁ, তবে কিন্তু সাবধানে যাবি। হ্যাঁ, কারণ ওই রোদের তাপ কিন্তু খুব। চিন্তা করবেন নে, চিন্তা করবেন নে, আমার মাথার উপর স্বয়ং রঘুবীর আছে গো। আসি। আপনি কি শুনেছেন বাবা মশাই, রামমোহন রায় সম্প্রতি একটা লেখা লিখেছেন, সেখানে তিনি সরাসরি পৌত্তলিকতাকে আক্রমণ করেছেন। হ্যাঁ, এর আগেও তো তিনি ধর্মবিরোধী নানা রকম কথাবার্তা বলেছিলেন, সেই জন্য তো লোকে তাকে কালা পাহাড় বলে। এবারে তিনি কোমর বেঁধে নেমেছেন বিগ্রহ পুজো বন্ধ করার জন্য। ওদিকে চন্দ্র ফেরার সময় হচ্ছে, তাই বলছি পিসিমা, ওই রঘুনাথ শিলা নিয়ে হইচই করার দরকার নেই। চন্দ্র এলে শুধু শুধু এই নিয়ে অশান্তি বাঁধাবে। তুই থাম পিতরা। চন্দরের এই নাস্তিক কথাবার্তা বন্ধ করতে হবে। তুই ওকে ছাড় দিস নে, আমাদের সকলের বয়স হচ্ছে, সংসারের দায়িত্ব ওকে নিতে হবে। পূজা পার্বণ, উৎসব, আত্মীয় স্বজন সকলের খেয়াল রাখতে হবে। আর তাছাড়া আজ গুরুদেব স্পষ্ট বলেছেন, ওই শিলায় রঘুনাথ স্বয়ং বাস করেন।
সূক্ষ্ম সূক্ষ্ম মানুষ, কিছু বুঝে নেই। তিনি তো জ্ঞানী মানুষ, স্বাস্থ্য পড়া মানুষ। ফুল ঠাকুমা, শাস্ত্র পাঠ করলেই মানুষ জ্ঞানী হয়ে যায় না। তাছাড়া সব জেনে শুনেও বহু মানুষকে ভুল বোঝানো হয়। আরে চন্দর, তুমি এসে গেছো। যাক, আজ খুব শুভ দিনে এসেছো তুমি। আজকে বাড়িতে জনার্দন আর রঘুবীরের পুজো। যাও যাও বাবা, যাও ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করো, যাও। হ্যাঁ যাও, গিয়ে গুরুদেবের আশীর্বাদ নাও। বংশে পুত্র সন্তান আসুক। বলে এত বড় সম্পত্তির দায়িত্ব নেবে কে? বাবা মশাই, আশীর্বাদ যদি নিতেই হয় তাহলে আপনাদের কাছ থেকেই নেব। আপনি আছেন, দাদা মশাই আছেন, ফুল ঠাকুমা আছেন, আপনাদেরকে প্রণাম করেই আশীর্বাদ নেব। কল্যাণ হোক বাবা, কল্যাণ হোক। থাক থাক বাবা, মঙ্গল হোক বাবা, মঙ্গল হোক। চন্দ্র, আজ এই শুভ দিনে তুমি বাড়ি ফিরে এসেছো, তাই আমি তোমাকে কয়েকটা কথা স্পষ্ট করে বলতে চাই। এড়িয়ে গিয়ে লাভ নেই। দেখো, ইদানিং তোমার আচার ব্যবহার, রীতিনীতি দেখে আমি বুঝতে পারছি যে তুমি বিগ্রহ পুজো মন থেকে মেনে নিতে পারছো না। খুব সম্ভবত যাদের সঙ্গে তোমার এখন ওঠা বসা, তাদের প্রভাব পড়ছে তোমার ওপর। কিন্তু চন্দ্র, এবার তোমাকে এই পরিবারের ধারা, ঐতিহ্য এইসব অনুযায়ী চলতে হবে। আমাদের বয়স হচ্ছে, কর্মক্ষমতা কমে আসছে, আর তুমি আমার একমাত্র উত্তরাধিকারী। আর উত্তরাধিকারী শব্দের অর্থ এটা নয় যে সে শুধু ব্যবসা দেখবে। কিন্তু বাবা মশাই। চন্দ্র, এখন আমি কথা বলছি, তোমার কথা বলার প্রয়োজন নেই। এতদিন আমি তোমার আচার বিচার, সঙ্গী সাথী, জীবনযাত্রা এসব নিয়ে কোনো মন্তব্য করিনি, কিচ্ছু বলতে যাইনি। কিন্তু আজ আমি পরিষ্কারভাবে তোমাকে জানিয়ে দিতে চাই, এই পরিবারের ধারা এবং আদর্শ অনুযায়ী তোমার নিজেকে গড়ে তুলতে হবে। যাও, অন্দরে যাও। আর হ্যাঁ, গুরুদেবের সামনে তোমার নিজের ধর্ম চিন্তা প্রকাশ করো না। যাও। তুই ঠিক কথা কয়েছিস পিতরাম। ছেলে যদি দিশে হারায়, বাপকে তো শাসন করতে হবেই। চন্দর তো ঠিক তোমার কাছ থেকে এরকম কড়া কথা শুনতে অভ্যস্ত নয়। মেনে নিতে পারলেই ভালো। কি তুমি আবার কোথায় চলে গেলে? এখানেই তো ছিলে। কি হলো কি? আশ্চর্য ছেলে তো বাপু। রোজ আসো, আবার কথার ফাঁকেই চলে যাও। কি হলো কি? কোথায় গেলে? আচ্ছা, আমি তোমায় কি বলে ডাকি? আমি তো তোমার নামও জানি না। হ্যাঁ, আমি বরং তোমাকে রঘুবীর বলেই ডাকবো।
আমি তোমাকে চিনতে পারলাম না। আমায় তুমি কেন কেন জেনে দিলে না? কেন জেনে দিলে না রঘুবীর? রানী, 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 এই দেখো আমি রাজচন্দ্র। কি হচ্ছে তোমার? মাথা ঘোরাচ্ছে? পায়েস পড়ে গেল? উপোস থাকে বলেই এমনটি ঘটেছে। আপনি? হ্যাঁ আমি। কি হয়েছে তোমার বলো তো? তোমাকে কতবার বলেছি এভাবে দিনের পর দিন উপোস থাকবে না, এভাবে নিজে উপোস থেকে ঠাকুর দেবতাকে খাওয়াতে হবে না। আরে বাবা, আমি এখন ঠিক আছি। আপনি আপনি কখন এলেন মহল থেকে? আমাকে তো কেউ খবর দেননি। আর সে কোথায়? কে? কাকে খুঁজছো? রঘুবীর, এখানে তো দেখলুম। সে বারবার আসে আর এসেই চলে যায়। আমি কেন তাকে আটকে রাখতে পারছি না? কেন আটকে রাখতে পারছি না? আমাকে তো সে বলেছিল সে আমার কাছে এসে থাকবে। বলেছিল আমাকে। দেখ যুগি, কি করলে কি হতো না হতো সেটা পরের কথা। হ্যাঁ, তুই যদি প্রথম থেকে শক্ত হাতে রাস টেনে ধরতি তাহলে এই বউ দুটোর পাকনা গজাতো। হ্যাঁ, এই দেখ চন্দরের বউকে আমি কখন কয়েছি সবাইকে পেশা দিয়ে দিতে, এখন এলো দেখ কি করছে কে জানে। এই বড় নাথ বউকে তুই কোন আক্কেলে এই বাইরের লোকেদের সঙ্গে তীর্থে পাঠালি বল দেখি? মা, বড় বৌমা তো ও সইয়ের পরিবারের সাথে গেছে। যা ভালো বুঝিস তাই। উমা, কি কাণ্ডি! এই যে রঘুনাথের পেশাদ বললো কি করে? সর্বনাশ! তাই তো, এই তো রঘুবীরের পেশাদ। ছোট বৌমা, এমন অঘটনটা ঘটলো কি করে এখানে? কি করে হলো বলো? কি করে আবার ঘটবে? রানীর হাত থেকে পায়েসের বাটিটা পড়ে গেছে। আচ্ছা মা, এ তো অঘটনের কি হলো বা সর্বনাশেরই বা কি হলো? এর আগে বাড়িতে কারো হাত থেকে কি পায়েসের বাটি পড়েনি? চন্দর, চুপ করো তুমি। এ শুধুমাত্র পায়েস নয়, এ হলো রঘুনাথের পেশাদ। ছোট বৌমা, তাড়াতাড়ি যাও মা, ঠাউর ঘর থেকে একখানা কাপড় এনে তাড়াতাড়ি পেশাদখানা মুছে যাও। এ পেশাদ যেন কারোর পায় না টেকে। জয় রঘুনাথ, জয় রঘুনাথ। মা, এই পায়েস কি করে প্রসাদ হয়ে গেল? আচ্ছা, তোমাদের রঘুনাথের শিলায় কি হাত গজিয়েছে? তিনি নিজে হাতে করে পায়েস খেয়েছেন। কেন তোমরা ভয় পাচ্ছ বলো তো? চুপ করো চন্দর, ঠাউর নিয়ে এমন কথা তুমি আর কইবে না বলে দিলুম। হ্যাঁ রে চন্দর, তোর কি পাপ পুণ্যের কোনো ভয় নেই বাচ্চা? কোনো ভয় নেই? জীব বসে পড়বে দেবতাদের এরকম তুচ্ছ তাচ্ছিল্য করলে। রঘুনাথ নিশ্চয় পেশাদ গ্রহণ করেছেন, গুরুদেব নিজে এসে পুজো দিয়ে গেছেন। না দেবমা, এই পেশাদ রঘুবীর খাননি, তবে খেতে এসেছিলেন। আমি তেনাকে দিতে পারলাম না। তেনাকে চিনতে যে তিনি আমার কাছ থেকে চলে গেলেন। কিন্তু কার ঘরে গেলেন? কারোর হয়তো আমার চেয়ে অনেক বেশি ভক্তি চেতা, তিনি হয়তো তার ঘরেই চলে গেলেন।